হেফাজতের যে নারীর সংস্কার কমিশন বাতিলের যে এক ধরনের উন্মত্ততা দেখছি আমরা, সব মিলিয়ে কিন্তু এটা শুধু নারী না, কারণ একটা দেশ কিন্তু তখনই সভ্য দেশ, একটা দেশ এগিয়েছে, একটা দেশ উন্নয়নশীল দেশ, একটা দেশের মর্যাদা সভ্যতা কিন্তু প্রমাণিত হয় সে দেশের নারীদের অবস্থান দেখে, নারীরা কেমন আছে। এদেশের নারীরা তো আমরা দেখছি 5 আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত নারীদের অবস্থা খুবই খুবই খারাপ। তো সেইখানে আজকের এই প্রতীকী যে যা দেখলাম আমরা, সেটি আমাকে খুব বেশি যে মানে বিস্মিত করেছে, আমি অবাক হয়ে গেছি ব্যাপারটা তা না, কিন্তু ঘটে আসছে একটু একটু করে। আজকে যেটা হচ্ছে, আজকে শেষ পেরেকটা হয়তো ঠুকে দিয়েছে কফিনে, এবং আজকে আমরা দেখলাম যে বাংলাদেশে আর যা কিছু ঘটছে সবকিছু মিলিয়ে এটি একটি বাংলাদেশের জননী জন্মভূমি স্বর্গদ্বীপী গড়িয়সী। আমরা তো জননী জন্মভূমিকে এক করে দেখি, তো সেই জননী জন্মভূমির গলায় ফাঁসি, অপমান, অসম্মান এবং বিবস্ত্র দেখছি আমরা আমাদের জননীকে এবং জন্মভূমিকে। মানে এর চেয়ে বেদনার কিছু হতে পারে না, এবং এই বেদনা কিন্তু কেবল নারীর না। আজকে যতটা নারীর জন্য বেদনাদায়ক, আমি মনে করি বাংলাদেশের সকল পুরুষের জন্য আজকে লজ্জার, গ্লানির, পরাজয়ের দিন। এটি বাংলাদেশের পুরুষদের মানে কালিমা লেপন হয়েছে বাংলাদেশের পুরুষদের পৌরসে, পুরুষদের বিবেক বিবেচনা বলতে। রোকেয়া প্রাচী, কয়েকদিন ধরে আবার নতুন করে একটা সমাবেশ ঘটানোর চেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে। ওই সমাবেশগুলোতে লোক হচ্ছে না, এবং ঢাকা ইউনিভার্সিটি আজকে যেটা ঘটেছে, নারী বিষয় সংস্কার কমিটির রিপোর্ট বাতিলের জন্য যে আওয়াজগুলো উঠেছে, আপনার কি মনে হয়েছে এটা কি, এই প্রতীকটা কি নারী হিসাবে কাকে তারা বলতে চেয়েছে? শুধু নারী, না এখানে শেখ হাসিনাকে বলার চেষ্টা করেছে তারা? তাদের মনের মধ্যে হয়তো বঙ্গবন্ধু কন্যা থাকতে পারে, কারণ তাদের সকল গ্লানি, সকল ঘৃণা, সকল আক্রোশ বঙ্গবন্ধু কন্যার প্রতি। আমাদের দেখতে হবে যে বঙ্গবন্ধু কন্যার প্রতি এত আক্রোশ কেন। বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করতে চাননি। বঙ্গবন্ধু কন্যার সময় নারীরা স্বাধীনভাবে নিজেকে প্রস্ফুটিত করতে পেরেছে, নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পেরেছে, নিজেকে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে পেরেছে, নারীরা নিজেদেরকে শিক্ষিত করতে পেরেছে। এই সকল কিছুর পেছনে কিন্তু অবদানটা বা মূল শক্তিটা ছিল বঙ্গবন্ধু কন্যা। আমরা বঙ্গবন্ধু কন্যার সময়, হ্যাঁ কিছু যে ঘটেনি, নারী হত্যা বা ধর্ষণ ঘটেছে, কিন্তু প্রশাসনের বা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি ছিল জিরো টলারেন্স। বঙ্গবন্ধু কন্যা থাকা অবস্থায় বাংলাদেশের নারীরা, সে নারী হোক, শিশু হোক, বৃদ্ধা হোক, তারা কিন্তু একটা স্বাচ্ছন্দ্যময়, স্বাধীন, ক্ষমতায়িত জীবন যাপন করেছে। এবং তিনি জঙ্গি, সন্ত্রাসী, ক্রিমিনালদেরকে তিনি কারাগারে রেখেছেন, তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন। সবকিছু মিলিয়ে যা কিছু অন্ধকার, যা কিছু নেগেটিভ, যা কিছু অসত্য, অসুন্দর, সবকিছুর ক্ষেত্রে কিন্তু তিনি একটি বড় বাধা, প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছিলেন। একটা কথাই আছে যে শেখের বেটির কারণে হাজার হাজার কোটি মানুষের বেটিরা নিরাপদ, বাংলাদেশ নিরাপদ ছিল। তিনি বাংলাদেশের প্রশ্নে আপোষহীন ছিলেন, তিনি যুদ্ধাপরাধীর বিচার করেছেন, তিনি একজন মাকে এমন একটা সম্মানের দরজা দিয়েছেন যে আজকে আপনি এনআইডি কার্ডে বা পাসপোর্টে, আজকে ব্যাংকে, যেখানেই যান না কেন, মায়ের নামটা, মায়ের কথাটা আগে বলতে পারছে, সেই স্বীকৃতি তিনি দিয়েছেন। তো সবকিছু মিলে তার তার প্রতি তো সকলে ক্ষিপ্ত হবেই। তো হয়তো উনাকে প্রতীকী মনে করে হয়তো, কিন্তু আমি আসলে মনে করি যে যদি বঙ্গবন্ধু কন্যাকেও তারা প্রতীকী হিসেবে দেখে, তো বঙ্গবন্ধু কন্যা কিন্তু বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। আজকে বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ, এর প্রতীক দুটো কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়। কারণ তিনি যখন ছিলেন তখন বাংলাদেশ আজকে যেখানে পৌঁছেছে, সেটা হয়তো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের বাংলাদেশ কিন্তু আমার ভূখণ্ড নিরাপদ না, আমার সংবিধান নিরাপদ না, আমার মানচিত্র নিরাপদ না। একজন উপদেষ্টা বলছেন মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। এরকম ভয়ঙ্কর কথা তো আমরা কোনোদিন কল্পনা করিনি। আমাদের 30 লাখ শহীদ যাতে এই জন্য রক্ত দেয়নি, আমাদের 3 লাখ মা বোন সম্ভ্রম কেন দিয়েছে, কাদের মাধ্যমে, কারা করেছিল এটা? যে মানুষগুলো আমাদের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, সেই মানুষগুলোই তো এখন রাষ্ট্র ক্ষমতায়। তো এদের কাছে বঙ্গবন্ধু কন্যা ভীষণ অপছন্দের ছিলেন। সে কারণে আজকে বঙ্গবন্ধু কন্যা তাদের কাছে প্রতীক হয়ে উঠেছে। এবং আরো একটি কথা আমি বলি, সেটি হচ্ছে হেফাজতে ইসলাম যখন শাপলা চত্বরে বসেছিল, তাদের তখন 13 দফা দাবি ছিল।
সেই 13 দফা দাবিতে নারীর শিক্ষাকে কিন্তু তারা বাধাগ্রস্ত করে একটি দফা দিয়েছিল যে ক্লাস 8 এর বেশি মেয়েরা পড়বে না, এবং নারী বিরুদ্ধ কিছু দাবি দেওয়া ছিল। সেখানে অন্য রাজনৈতিক দলের অনেকেই তাদের সাথে ঐক্যমত পোষণ করলেও বঙ্গবন্ধু কন্যা কিন্তু তাদের সাথে আপোষ করেনি, ঐক্যমতে আসেননি। তো সেই জায়গায় থেকে এই ধরনের হেফাজতে ইসলাম, তৌহিদি জনতা, জঙ্গি, সন্ত্রাসী, তাদের জন্য বঙ্গবন্ধু কন্যা কোনোদিনই শ্রদ্ধার বা আপন মানুষ বা পছন্দের মানুষ হবে না, যতটা পছন্দের মানুষ আজকে অবৈধ অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতায় যে সকল দখলবাজরা আছে, যারা আমাদের মেয়েদেরকে, আমাদের দেশকে বিকিয়ে দিচ্ছে, যাদের কাছে জননী এবং জন্মভূমির কোনো মূল্য নেই। আজকে ওরা ভূখণ্ড থেকে শুরু করে সবকিছু আজকে তছনছ করে দিচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা তো সেটা করেননি। সে কারণে এই গোষ্ঠীর কাছে এই ধরনের ফিগার বঙ্গবন্ধু কন্যা প্রতীক হিসেবে তাদের মনে থাকতে পারে, কিন্তু আমরা যারা আজকে দেখছি, আজকে বিশ্ব দেখছে, তাদের কাছে কিন্তু জননী জন্মভূমি হয়ে দাঁড়িয়েছে প্রতীকটি। সেই জননী জন্মভূমির আরেকটা প্রতীক তো বঙ্গবন্ধু কন্যা আমাদের কাছে ইতিমধ্যেই তিনি প্রমাণ করতে পেরেছেন তার নিজের যোগ্যতায়, তার নিজের আত্মত্যাগে, তার আদর্শিক কারণে। তিনি তো পারতেন, আজকে ক্ষমতায় থাকতে পারতেন তিনি যদি অনেক কিছু আপোষ করতেন। তো সে কারণে ওরা বঙ্গবন্ধু কন্যাকে ভেবে যদি এই মূর্তিটি বা এই ফিগারটি তৈরি করে থাকে, সেটা তাদের অভিরুচি, কিন্তু আমি মনে করি জননী জন্মভূমি হিসেবে প্রতীক, এবং এই প্রতীকের পাশাপাশি আমরা যদি জননী জন্মভূমি হিসেবে বঙ্গবন্ধু কন্যাকেও ভাবি, সেটি খুব বাড়াবাড়ি রকমের কিছু হবে না। আজকে বঙ্গবন্ধু কন্যা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন আমাদের কাছে আশা ভরসা, আমাদের বাতিঘর হিসেবে, এবং এই জননী জন্মভূমির প্রতীক হিসেবে আজকে বঙ্গবন্ধু কন্যাকে যদি তারা ফাঁসি এবং যে যা করেছে সেটা করে থাকে, আমি বলবো যে বঙ্গবন্ধু কন্যা আমাদের কারণে, দেশের প্রয়োজনে বঙ্গবন্ধুর মতোই তিনিও মানে আত্মত্যাগ, মর্যাদা ত্যাগ, তাকেও আমাদের জন্য এই অসম্মানগুলো বহন করতে হচ্ছে। বঙ্গবন্ধু যেমন দীর্ঘ সময় জেলে ছিলেন, অনেক আত্মত্যাগ করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যাও তার জীবনের আরাম আয়েশ ত্যাগ করে বাংলাদেশের জন্য এই শেষ বয়সে, এই সময় এসে এত কিছু করার পরও তিনি কতগুলো কুলাঙ্গার বেইমানের কাছ থেকে এরকম অসম্মান পাচ্ছেন, যেটা তিনি ডিজার্ভ করেন না। তো এটা হয়তো কোনো না কোনো ভাবে দেশের মানুষের কারণে, দেশের মানুষের প্রতি তার আদর্শিক আত্মত্যাগের জন্য তিনি যে আপোষ করেননি, সেজন্য তার শাস্তি হিসেবে তারা তাকে দিচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তো নেতা, তো এই আমাদের নেতা হিসেবে তাকে আমরা যে জায়গাটা দাঁড় করিয়েছি, বরং প্রতিদিন বাংলাদেশের মানুষের কাছে তার ইমেজ বাড়ছে, তার শ্রদ্ধা বাড়ছে, তার ভালোবাসা বাড়ছে, তার গ্রহণযোগ্যতা বাড়ছে। আরেকটা ধারণা দেওয়া হয়েছে রোকেয়া প্রাচী, ওই নারীকে যে বয়সের নারী হিসেবে দেখানো হয়েছে, যেমন বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা কিন্তু জামদানি পড়তেন বেশি, জামদানি তার সাথে খুবই পরিপূরক একটা শাড়ির নাম। এখানে যে শাড়িটা দেখানো হয়েছে, যে বয়সের নারীকে দেখানো হয়েছে, যখন তারা নারীর বিষয়ের সংস্কার প্রস্তাব বাতিলের দাবি তুলছে, শুধু হেফাজত না, জামাত ইসলামীও যারা সরকারের একটা অংশ, সেখানে কি এই যে সংস্কার প্রস্তাব, এটা কি প্রতীক হিসাবে এই ধরনের একটা নারীকে তারা, কারণ যে চরিত্র আমরা দেখেছি যারা জুতো দিয়ে মারছে, তাদের লেবাস, তাদের পোশাক, তারা কিন্তু সেই সংস্কারের বিপক্ষে। কিন্তু হ্যাঁ, মানে সরকার তো আসলে সরকারে এখন যারা, তারা আসলে কারা? ওখানে আমরা দেখছি যে বিদেশ থেকে কিছু মানুষ আসছেন, হুটহাট করে এক একজন মানুষ এসে হঠাৎ করে একটা অবৈধ অসাংবিধানিক সরকার তৈরি করবে। তারা তো আর হঠাৎ করে আসেনি, দীর্ঘ একটা চক্রান্ত, মেটিকুলাসলি পরিকল্পনা, একটা ষড়যন্ত্রের নীল নকশা করেই তারা আজকে এখানে। তাদের আসলে প্রধানতম স্টেক হোল্ডার কারা, কাদেরকে নিয়ে চক্রান্তটা তারা সফল করেছে? তো সেখানে তো জামাত ইসলামী, হেফাজত, হিজবুত তাহরির এবং বিদেশি শক্তির যে মদত, সেগুলো মিলিয়ে তো তারা আসলে রাষ্ট্র ক্ষমতায়। তো সেখানে তাদের যে চাওয়া, তাদের যে উদ্দেশ্য, এবং আমরা শুরু থেকে দেখেছি তৌহিদি জনতার যে ভয়ঙ্কর ক্ষমতা, বা তাদেরকে দিয়ে তাদের যে এজেন্ডাটা ফুলফিল করার চেষ্টা, কিংবা এমন এখন তো মনে হচ্ছে যে এই তৌহিদি জনতাকে দিয়ে নারীর পোশাক আশাক, নারীর সন্ধ্যার আগে ঘরে ফিরে যাওয়া, নারীর জীবন আচারকে পরিবর্তন করা, এবং তারা এক ধরনের মার্কেটিংও করছিল যে নারী ঘরে থাকবে, স্বামীর সেবা করবে, তারা তাদের সন্তান হবে, ঘরের কাজ করবে, নারী বাইরে আসবে না, নারীর জীবন ধর্ম হচ্ছে এটা, এরকম একটা মার্কেটিংও তারা কিন্তু অনেকদিন ধরে করছে। পাসপোর্টের আইডি কার্ড বা সব জায়গায় তারা কোনো চেহারা দেখাবে না, এই যে এক ধরনের মার্কেটিং করা, এবং একজন পুরুষ চাইলে একাধিক স্ত্রী রাখতে পারবেন, এবং এনআইডি কার্ডে সেটার অপশন দিতে হবে, 4 জনের মতো অপশন রাখতে হবে, এই সকল কাজ করে কিন্তু ওনারা যেটা করেছে যে একটা মার্কেটিং করেছে, আমাদের সাধারণ মানুষের পালসটা ওনারা টেস্ট করেছেন। এই ধরনের কথা তো হুট করে একজন বলতে পারে না, হুট করে জনগণের কাছে আসতে পারে না। এবং অনেকদিন ধরে সংস্কার কমিশন বাতিল করা হবে, তাদের 4 দফা দাবি নিয়ে তারা সমাবেশ করবে, এটা কিন্তু অনেকদিন ধরে আমরা শুনছি।
এটা আজকে হুট করে হয়নি। তার মানে এখানে যা কিছু ঘটছে সবকিছু কিন্তু সরকারের ভেতরের যে সরকার তাদের পরিকল্পনা, ভবিষ্যৎ যে পরিকল্পনা বাংলাদেশ নিয়ে, উন্নয়ন নিয়ে, নারীদেরকে নিয়ে, সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়নগুলো ধীরে ধীরে হয়ে আসছিল, যাতে একবারে মানে ধাক্কাটা না লাগে, টেস্ট করতে করতে আসছিল এবং জনগণকে সেভাবে প্রস্তুত করবার তাদের একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম আমরা। তো সেই জায়গায় যারা আসলে এই সংস্কার চায় না, যারা আসলে বাংলাদেশে নারীর জীবন যাপনটাকে তারা সংকুচিত করে ফেলতে চায়, নারীকে অবরুদ্ধ করতে চায়, এর মধ্যে একটা রাজনীতি আছে আসলে। এটা যে শুধুই একটা নারীকে ধর্মের একটা বিকৃত দোহাই দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলা, বোরখার মধ্যে আবদ্ধ করে ফেলা, ব্যাপারটা শুধুমাত্র আমার কাছে এখন মনে হয় আজকে যে শুধু তা না, এর পেছনে অনেক রাজনৈতিক উদ্দেশ্যও আছে। কারণ বাংলাদেশের যে সংখ্যক নারীরা আজকে কর্মস্থলে তারা ক্ষমতায়িত, বা যা বাংলাদেশের অর্থনীতির চাকার 50% কিন্তু নারীর হাতে। নারীরা অনেক বেশি এখন কিন্তু সচেতন, নারীদের মানে তার ঘরে বাইরে সব জায়গায় নারীরা সিদ্ধান্ত নিতে পারছে, এবং নারীরা ভোটের ক্ষেত্রে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে। সে কারণে আমার মনে হয়েছে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, মানে জামাত শিবির, হিজবুতে, তাদের যে রাজনৈতিক এজেন্ডা, ক্ষমতা গ্রহণের, নির্বাচন কখনো দিলে যদি তাদেরকে ক্ষমতা যেতে হয়, তাহলে কখনোই কিন্তু বাংলাদেশের যে মেজরিটি নারীরা আজকে শিক্ষিত হয়েছে, কাজ করছে, সেই নারীরা কিন্তু এই ধরনের সিস্টেমকে একসেপ্ট করবে না। তাহলে সেই মুখগুলো বন্ধ করতে হলে বেগম রোকেয়ার মুখে কালি লেপে দিতে হবে, বেগম রোকেয়াকে অশ্রাব্য গালি দিতে হবে, কোনো মেয়ের গায়ে ওড়না আছে কিনা, সে সন্ধ্যার পরে বাইরে যাচ্ছে কিনা, এবং সন্ধ্যার পরে কোনো মেয়ে শেলা রকমের যদি করা থাকে তাকে মারধর করা হবে। এরকম সিচুয়েশনটা কিন্তু আমরা দেখছিলাম স্লোলি হয়ে আসছে। এবং যে সংস্কারটা বাতিলের কথা বলা হচ্ছে, এসব কিছুর পেছনে ওই একটাই উদ্দেশ্য, কারণ যত প্রগতিশীল বা মুক্ত চিন্তার নারীরা বা সচেতন নারী সমাজ কখনোই এই ধরনের অবস্থাকে গ্রহণ করবে না, এই ধরনের রাজনৈতিক বন্দোবস্তকে আমাদের নারীরা কিন্তু কখনোই সচেতনভাবে একসেপ্ট করবে না। এখন যারা তাদেরকে জুলাইয়ে সমর্থন করেছিল, সেটা বুঝে হোক না বুঝে হোক, আজকে কিন্তু তারা হয়তো প্রকাশ করছে না, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা বুঝতে পারছে যে কাদের সাথে তারা আসলে রাজপথে নেমেছিল। যখন রাজপথে নেমেছিল তখন সেই জিন্স আর টি শার্ট পরা মেয়েটিকে তারা রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করেছে, কিন্তু যখন তারা ক্ষমতায় গেছে তখন সেই মেয়েটিকে তারা কিন্তু টর্চার করছে, সেই মেয়েটিকে অপমান করছে, সেই মেয়েটির সহিংসতার শিকার হচ্ছে। তার মানে এই যে আমাদের কয়েকটা জেনারেশন যারা সচেতন হয়ে নিজের স্বাধীন সত্তার বিকশিত করতে পেরেছে, তারা তো কখনোই তার নিজের সত্তাকে আর বিকিয়ে দিতে পারবে না। তো এই বড় একটা জনসংখ্যার নারীদেরকে যদি অবরুদ্ধ করতে না পারে, তাহলে এই সরকারের জন্য তাদের সাথে যারা আছে, যারা পিছিয়ে যাওয়া বিকৃত ধর্মান্ধ উগ্র রাজনীতি করে, তাদের জন্য নারীরাই কিন্তু অনেক বড় হুমকি হয়ে দাঁড়ায়। সেজন্য আমার মনে হয় যে বিভিন্ন ভাবে চতুর্দিক থেকে নারীদেরকে আঘাত করা হচ্ছে, সে কারণে ধর্ষণ বেড়েছে, নারীর প্রতি সহিংসতা বেড়েছে, এবং আমরা শিল্পীরা যারা কথা বলি তাদেরকে নানান ভাবে কিন্তু বিপর্যস্ত করা হচ্ছে, নানান ভাষায় কুৎসিত ভাবে গালাগালি করা হচ্ছে, যাতে আমরা ধীরে ধীরে চুপ করে যাই, ভয় পেয়ে ঘরে চলে যাই, আমরা কিছু না বলি, প্রতিবাদ না করি, তাদের সাথে মিশে যাই। যেমন প্রধান উপদেষ্টা বলেছিলেন, কেউ কেউ আমাদের সাথে মিশে যাবে, অথবা আমরা তাদেরকে নিশ্চিহ্ন করে দেব। ব্যাপারটা সেরকম। উনি কিন্তু এই কথাটা বলেছিলেন মূলত আওয়ামী লীগের যারা তার সাথে আসবে মিশে যাবে, যারা আসবে না তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এইখানে দেখেন, আপনি রোকেয়া প্রাচী যে কথাগুলো বলছেন, আরো অনেক নারী আমাদের চোখের সামনে, নারী নেত্রী যারা এইসব বিষয়ে কথা বলেন, এই সংস্কার কমিটির প্রস্তাবনা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মৌলবাদী দলগুলা তাদের একটা অবস্থান প্রকাশ করেই যাচ্ছে, এবং সরকার সম্মত ন্যূনত জানুক এর জন্য উপদেষ্টা বা কারো এদিন কোনো কথা বলছেন না। কিন্তু ওই নারী ব্যক্তিত্বরা, সেই নারী সংগঠনগুলো, তাদেরও আমরা কোনো বিবৃতিও পাচ্ছি না। এই যে নীরবতা, এটা কি নারীকে কতটা ক্ষতিগ্রস্ত করবে আগামীতে? ধন্যবাদ। আসলে মানে আমিও এদিকে যাচ্ছিলাম। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা তুলেছেন। দেখেন, যখন কোনো নারী কোনো চেয়ারে থাকে, কোনো অবস্থানে থাকে,
তখন তার বক্তব্যটা কিন্তু অন্য নারীদের কাছে খুব গুরুত্ব পায়। তো সেই জায়গায় থেকে আমাদের মানবাধিকার সংস্থাগুলোতে যে যারা আছেন, যাদেরকে আমরা দীর্ঘ সময় নারীর মানবাধিকার নিয়ে কথা বলতে দেখেছি গত 15-16 বছর, অনেক বছর ধরে আসলে, এবং প্রাণ খুলে মন খুলে তারা বঙ্গবন্ধু কন্যার সময় কথা বলেছেন, অভিযোগ করেছেন, মানববন্ধন করেছেন, আলটিমেটাম দিয়েছেন, সেগুলো কিন্তু করেছেন। কিন্তু আজকে তারা সেটা করছেন না। অথচ তারা কিন্তু জুলাইতে বলেছিলেন তাদের তারা আন্দোলন করতে পারছেন না, তারা কথা বলতে পারছেন না, কিন্তু করেছেন। হেফাজত যখন 13 দফা দিয়েছিল তখন আমার নিজেরই তো মনে আছে, প্রেস ক্লাবের সামনে আমি নিজেও একটা মানববন্ধন করেছিলাম 13 দফার বিরুদ্ধে, এবং সরকারকে তখন বলেছিলাম যে আমরা হেফাজতের চাইতে সরকারকে বেশি বলবো যে এই নারীদের যেন এই সকল দাবি চাপিয়ে দেয়া না হয়। তো তখন তো সরকার, যারা বঙ্গবন্ধু কন্যা ছিলেন, সকলেই কথা বলেছে, কিন্তু এখন বলছে না। এখন যারা সংস্কার চেয়েছে তারাও চুপ করে গেছে, যারা সংস্কার কমিশনে আছেন, মানে যাদের হাত দিয়ে কলম দিয়ে সংস্কারগুলো তৈরি হয়েছে, তারাও চুপ করে আছেন। বাংলাদেশের মানবাধিকার সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান বা পত্রপত্রিকার যারা নারীরা আছেন, ভালো জায়গায় আছেন, কথা বলেছেন এতদিন, উনারাও চুপ করে গেছেন, কিছু বলছেন না। এটা কিন্তু এক ধরনের হতাশা তৈরি করে, এক ধরনের অবস্থান তৈরি করে যে নারী হলেই যে নারীর জন্য মমত্ব বোধ কিংবা নারীর সমস্যাগুলোকে অনুভব করবেন কিংবা নারীর পাশে দাঁড়াবেন, সেটি যেমন কখনো কখনো ঘটে না, তেমনি পুরুষ হলেও নারীর বিষয়ে মমত্ব বোধটা ভাবতে পারেন, তৈরি করতে পারেন। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে সকল নারীরা আছেন তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা কিন্তু বলছেন যে নারীদের পোশাক আশাক নিয়েও তারা বোর্ড গঠন করতে পারে। আবার নারীদের বিষয় তারা বলছে যে আওয়ামী লীগের চাকরি যেখানে দেখা হোক তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক। এখন এখানে আওয়ামী লীগের কথাটা আমি এই জন্য বললাম যে ধরেন আওয়ামী লীগ বলে তো কিছু না, এখন তো আওয়ামী লীগ সমর্থকও আছে। তো ওখানে ধরেন আওয়ামী লীগের একজন নারী, আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের একজন নারী, তো সে তাকে কেউ দেখলো, দেখে তাকে পুলিশে তুলে দেওয়া হচ্ছে। তো কাজেই এই যে এই নারীটাও সহিংসতার শিকার হচ্ছেন, বা একজন সমর্থক, সেই সমর্থকের জীবনটাও তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা উপদেষ্টাদের আরো যারা আছেন, ছাত্র নেতা, উপদেষ্টা, নতুন রাজনৈতিক দলের নেতা, তারা কিন্তু দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছেন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, সাথে সমর্থক পর্যন্ত তারা দেখে নেবে, নিশ্চিহ্ন করে দিবেন। তো এই যে বার্তাটা তারা এত সরাসরি বা এতবার দিয়েছেন, এত গুরুত্ব দিয়ে দিয়েছেন যে এখন বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক হলেও, বা কখনো মুক্তিযুদ্ধের সিনেমা করেছেন, বা কখনো জয় বাংলার কোন প্রোগ্রাম করেছেন, বা কোনো মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লিখেছেন, বঙ্গবন্ধুর উপরে কোনো গান করেছেন, মানে বিভিন্ন কিছু এরকম, মানে শিল্পী থেকে শুরু করে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমর্থক, যাকেই পাচ্ছে তার প্রতি এই নিষেধাজ্ঞাটুকু আছে। এই সবকিছু মিলিয়ে আমরা দেখছি যে এখানে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বা সংস্কার কমিশনে যারা আছেন তারা ভীষণ সুপরিচিত, সুপ্রতিষ্ঠিত, যাদেরকে নারী নেত্রী হিসেবে আমাদের সমাজে ভীষণ সমাদৃত ওনারা, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওনারা কেমন করে যেন এই সরকারের সাথে ছায়া সরকার হিসেবে কাজ করছেন। এবং এই ছায়া সরকার নারীদেরকে আমরা দেখছি, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ওনারা কি বুঝতে পারছেন না যে হেফাজত বা জামাতে ইসলাম বা হিজবুত তাহরির বা ইসলামিক জঙ্গি গোষ্ঠী বা তৌহিদি জনতা, এদের দৌরাত্ম্য বা এদের মধ্যে থেকে আমরা নারীরা কতটা নিষ্পেষিত হচ্ছি, উনারা বোধহয় এগুলো দেখছেন না, বা দেখলেও উনারা কিছু বলছেন না। বললে যেদিন হেফাজতে মানে ঘোষণাটা দিয়েছিলেন সেদিনই উনারা কিন্তু সকল নারী মিলে একটা বিবৃতি দিতে পারতেন, সেটা উনারা দেননি। এবং উনারা এখন পর্যন্ত নারীদের কোনো বিষয়ে উনারা কথা বলেননি। আমার ধারণা উনারা বলবেন না, কারণ উনারা আসলে এই সরকারেরই ছায়া সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। উনাদের সে কারণে সরকার যা ভাবছে, এই ছায়া সরকার যারা আছেন বিভিন্ন লেয়ারের, তারা সেটাকে বিশ্বাস করেন। যেমন আমরা মুক্তির গানের শারমিন মোর্শেদ, ওনাকে আমি শ্রদ্ধা রেখে বলছি, ওনার মা বাংলাদেশের প্রথম দিকের সংসদ সদস্য ছিলেন, ভীষণ সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের তিনি, মুক্তির গানে ওনাকে আমরা দেখেছি। সেই উনি যখন ওনার জীবনযাত্রা, পোশাক আশাক, চলাফেরাকে পরিবর্তন করে ফেলেন, উনি যখন কিছু বলেন না, তখন আমার কাছে খুব ছটফট লাগে। কারণ আমি ওনাকে শাহবাগী যুদ্ধাপরাধী বিচারের সময় দেখেছি, হাত ধরে কথা বলেছি। এখন যখন ওনাকে দেখি আমার তখন মনে হয় আমি আসলে কাকে চিনি, বা আমি চিনি না ওনাদের। তো এই যে মানুষগুলো, সবগুলো মানুষ সাথে একসময় যুদ্ধাপরাধী বিচারের প্রশ্নে ভীষণ সরব ছিলেন, নারীদের প্রশ্নে সরব ছিলেন, আমরা একসাথে কত মঞ্চে দাঁড়িয়েছি, কথা বলেছি। তো আজকে যখন ওনারা আমাদের পাশে থাকেন না, তখন মনে হয় যে তাহলে লড়াইটা এখন স্পষ্ট হয়ে গেল
একটা পক্ষ হচ্ছে জামাত শিবির বা মানে ইসলামকে ব্যবহার করছে। ইসলাম তো আমাদের বিরুদ্ধের কিছু না, ইসলাম বরং নারীকে অনেক সম্মান দিয়েছে। কিন্তু কিছু মানুষ এই ধর্মকে, ইসলামকে নিজের প্রয়োজনে বিকৃত ভাবে আসলে উপস্থাপন করছে, বা যারা যে তৌহিদি জনতার নামে হেফাজতে ইসলাম, এই যে তাদের মধ্যে রাজনৈতিক এজেন্ডা। তো এই মানুষগুলো যারা যা করছে এরা আমাদের চিহ্নিত শত্রু, আমরা এদেরকে চিনি, কাদের সাথে আমাদের লড়াইটা করতে হবে। কিন্তু ওই যে আমাদের যাদেরকে এতদিন মানবাধিকার নারী নেত্রী হিসেবে দেখেছি, ওনাদেরকে আমরা হয়তো চিনতে পারিনি। তাই এখন আর কোনো মানবাধিকার নেত্রী বা নারী নেত্রী বা কোনো কেউ এসে আমাদের উদ্ধার করবে সেই আশা ভরসার জায়গাটা আজকে 9 মাসে শেষ হয়ে গিয়েছে। এখন ওই যে এখন প্রত্যেকটা নারীকে নিজেকে বুঝতে হবে যে আমি একটা স্টুডেন্ট, তাহলে আমার ভবিষ্যৎ কি? আমি একজন কর্মজীবী নারী, আমার ভবিষ্যৎ কি? বা আমি একজন সন্তানের মা, তাহলে আমার ভবিষ্যৎ কি? আমার 5 বছরের বাচ্চাটা আসলে কাদের কাছে পড়ছে, কোথায় যাচ্ছে? এখন প্রত্যেকটা নারীকে তার নিজের দায়িত্ব নিতে হবে। আর এই লড়াইটা নারীদের চেয়ে পুরুষদের এখন অনেক বেশি। আমি জানি না আপনি এটা কিভাবে নেবেন। সেটা হচ্ছে যে এই লড়াইটা নারীর না, কারণ একজন পুরুষ তো শুধুমাত্র সে প্রেমিক বা হাজবেন্ড না, সে তো বাবাও। কাজে আমার বাবা যদি আমার সম্মানের জন্য সচেতন না হন, তাহলে দিনের শেষে পরাজয় আমার বাবার। কাজে প্রত্যেকটা ছেলেই তো পিতা। তো প্রত্যেকটা ছেলেকে আসলে পিতা হয়ে ভাবতে হবে যে আজকে আমি একটা পুরুষ হয়ে একটা মেয়ের কাপড় টান দিচ্ছি, একটা মেয়েকে এরকম রাজুতে ঝুলিয়ে জুতা পেটা করছি, কিন্তু আমার তো সন্তান যখন হবে আমি তখন তার পিতা হয়ে যাব। কাজে ছেলেরা এখন যাই করছে, এই টোকাই থেকে শুরু করে কিশোর গ্যাং, এই তৌহিদি জনতা, সমন্বয়কারী মব, যে যাই করুক সবাই তো একসময় পিতা হবে। কাজে পুরুষদের নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি সারা জীবন পুরুষ থেকে নারীকে অত্যাচারিত করব, নাকি পিতা হয়ে একটা নারীকে ধারণ করব, ভাই হয়ে একটা নারীর সম্ভ্রম রক্ষা করব। এটা যদি ব্যর্থ হয় বাংলাদেশের পুরুষরা, তাহলে আমি মনে করি যে এই বাংলাদেশ আসলে ওই যে করিডোর দিয়ে রাখাইনরা এসে, আরাকান আর্মিরা এসে বাংলাদেশ দখল করে ফেলবে, আমরা প্রক্সি ওয়ারে যাচ্ছি, আসলে তাহলে আমাদের আমাদের ওই গাজাবাসীর মতো মরে যাওয়াই উচিত। রোকেয়ার কাছে নারীর সাথে যে পুরুষের দায়িত্বের কথা বললেন, সে নজিরও কিন্তু আমাদের আছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে একজন সাখাওয়াত হোসেন ছিলেন, সুফিয়া কামালের সঙ্গে একজন কামাল ছিলেন, বা তার মেয়ে সুলতানা কামালের সাথেও একজন পুরুষ আছেন। পাশাপাশি আপনি আরেকটা খুব দগদগে খত আমাদের জায়গায় হাত দিয়েছেন আপনি। মুক্তির গান আমাদের মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় সৃষ্টি, অবিস্মরণীয় স্মৃতি। সে মুক্তির গানের শারমিন মুক্তির গানে গান গেয়ে গিয়ে আমাদের সামনে প্রথম আসেন। তিনি যখন আজকে বলছেন, একটু ক্ষমতার ভেতর ঢুকে গিয়ে মুক্তিযুদ্ধের রাজনীতি ভুল ছিল বলেই তো 24 এসেছে, তখন তো মূল খোলনার বিষয়টা নিয়ে প্রশ্ন আসে, তাই না? সেই জায়গা থেকেই তো আসলে বলা, কারণ দেখেন মুক্তিযুদ্ধের যে ভিন্ন ন্যারেটিভ তৈরি করছেন যারা, কারা করছে? যারা 1971 সালে স্বাধীনতা চায়নি, বাংলাদেশকে চায়নি, সেই পশ্চিম পাকিস্তানের সাথে থাকাটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল বা তাদের কাছে বেশি আনন্দের ছিল। তো সেই সময় যে মানুষরা আমাদের বাংলাদেশ জন্মের বিপক্ষে ছিল, এবং আমাদের 30 লাখ শহীদের রক্তের পেছনে যারা দাঁড়িয়ে, 3 লাখ মা বোনের সম্ভ্রমের পেছনে যারা দাঁড়িয়ে, তারাই তো আসলে এই কথাটা বলবে এখন। এখন ওই যে একটা প্রবাদ সবসময় শুনি যে একজন রাজাকার কোনোদিন মুক্তিযোদ্ধা হতে পারবে না, কিন্তু মুক্তিযোদ্ধা কখনো কখনো রাজাকারের মতো ব্যবহার করতে পারে। তো সেটা এই প্রবাদটা আমি কখনো গ্রহণ করতে চাইনি, আমার কখনো এটা বিশ্বাস হয়নি, বা এটি আমি ধারণা করতে চাইনি। কিন্তু আমার ইদানিং বেশ কিছু মানুষের আচার আচরণ কথা শুনে মনে হয় যে তাহলে বোধহয় কখনো কখনো কিছু কিছু মুক্তিযোদ্ধা কি দিক হারিয়ে ফেলে, পথভ্রষ্ট হয়। আমি, আমার কাছে শারমিন মোর্শেদ একজন মুক্তির গানের, আমি আমার যে বয়সে দেখেছিলাম আমার কাছে তিনি একজন যোদ্ধার মতো ছিলেন, এবং আমি ভাবতাম যে কি সুযোগ, ওই সময় উনি মুক্তিযুদ্ধের এভাবে পুরো বাংলাদেশটা ঘুরে বেরিয়েছেন, এই পরিমাণ কাজ করেছেন, কোন জীবনে তো আমাদের সুযোগ ঘটবে না। আমি ওনাকে ঈর্ষা করতাম মনে মনে, কারণ ওনার মানে এই যে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, এবং ঈর্ষাও ছিল যে এরকম তো আমার জীবনে এরকম সুযোগ ঘটবে না, এত অসাধারণ একটি কাজ। আর মুক্তির গানে তারেক মাসুদের ছবিতে যেটা আমি অভিনয় করেছি মাটি মনে, কাজী মুক্তির গানের সাথে আমার অনেক, তারেক ভাইয়ের কারণে আমার অনেক ইমোশনও জড়িত। কিন্তু আমি শারমিন মোর্শেদের কাছে যখন এই কথাটি শুনেছি আমার ভালো লাগেনি, আমার মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করবার যে অপরাজনীতি উনারা করছেন, তার মানে উনি ওটার অংশ, এই ব্যাপারটা আমি বিশ্বাস করতে কোনোদিন চাইনি।
কিন্তু আসলে এটা সত্যি, আমাদের কিছু জিনিস মেনে নিতে হবে যে 5ই আগস্টের পর আমরা আগে যেমন বলতাম রাজাকার আলবদর আলশামস, এটা একটা বায়বীয় শব্দের মতো ছিল, বাতাস বাতাস, আকাশ বাতাস এরকম ছিল। কিন্তু এখন আমরা বুঝি আলবদর কি, আলবদর, আলশামস কি, রাজাকার কি, লাল বদর কি, যুদ্ধাপরাধী কি। এখন কিন্তু আমরা এটা বুঝে গেছি, চিনে গেছি স্পষ্ট। এবং আমরা আরেকটা গ্রুপকে চিনেছি যাদেরকে আমরা ভাবতে চাইনি কোনোদিন যে ওনারা আমাদের সাথে থাকবেন না। উনি কোন পক্ষ এটা আমি বলতেও চাই না, কিন্তু আমাদের সাথে থাকবেন না মানে মুক্তিযুদ্ধের আদর্শের সাথে থাকবেন না, নারীর আদর্শের সাথে থাকবেন না, নারীর পক্ষে থাকবেন না, এরকম ভাবিনি কোনোদিন। তো আমরা এবার এরকম একটা গ্রুপও চিনে ফেললাম যারা নারীর বিষয়ে বা নারীর সম্ভ্রম, নারীর সম্মান, অস্তিত্ব রক্ষা বা বাংলাদেশের সাথে নারীর যে সম্পর্ক, সেই জায়গাটা তারা মৌন থাকবেন, নিরপেক্ষ থাকবেন কিংবা বিপক্ষে থাকবেন। তো সেই গ্রুপটাকেও আমরা এবার চিনেছি, এটা আমাদের দুঃখজনক হলো, এটাও একটা প্রাপ্তি। এখন এই জন্যই আমি বললাম যে এখন যে লড়াইটা, এই লড়াইতে আমাদেরকেই লড়তে হবে যার যার জায়গায় থেকে, এটা একদম এককভাবে লড়াই। আমাকে ধরেন আমার সন্তানের কথা ভেবে আমাকে আমার প্রতিবাদটা করতেই হবে। আমি আমার সাথে যদি আমার ভাই থাকে, আমার ভাইকে তার বোনের জন্য প্রতিবাদটা করতে হবে। এরকম প্রত্যেকটা পরিবারের কারো না কারোর সাথে তো কেউ না কেউ সম্পৃক্ত থাকে তার বেড়ে ওঠায়, তার আলো ছড়ানোর ক্ষেত্রে। তো পরিবারের মানুষদেরকে এখন অনেক ঠান্ডা মাথায় ভাবতে হবে যে তার পরিবারের ছেলেরা মেয়েরা কাদের সাথে হাত মিলিয়েছিল জুলাইতে। তো সেই হাত মিলানোয় যে আদর্শ বা যে চেতনার জায়গায় থেকে তারা হাত মিলিয়েছিল, শিক্ষার্থী বা শিক্ষকরা কিংবা অনেক বাবা মা এসেছিলেন, অনেক চাকরিজীবী এসেছিলেন, শিল্পীরা এসেছিলেন, ওনাদের সেই আবেগ বিবেচনা বোধটাকে আরেকবার ভাবতে হবে যে তখন যে আমরা ভেবেছিলাম এভাবে রাষ্ট্র সংস্কার করব, এভাবে হলে ভালো হয়, আগের সরকার খারাপ ছিল, নতুন সরকার ভালো, আগের সূর্য ভালো ছিল না, এখনকার সূর্য ভালো। তাহলে যেহেতু এরকম ভেবেছিলেন ওনারা, এখন ওনাদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে যে আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। আগে কি আমার ঘর থেকে বেরোনোর আগে চিন্তা করতে হতো পকেটে কম টাকা, ওড়নাটা ঠিক করতে হবে, শাড়িটা ঠিক করে পরতে হবে, পারলে একটা ওড়না এক্সট্রা নিতে হবে, কিংবা সাথে একটা ছেলেকে নিয়ে বেরোতে হবে। এই যে ভাবনাগুলো নিজেদের এখন ভাবতে হবে, পুরো পরিবারকে ভেবে তাদেরকে নিজেদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আজকের যে বাংলাদেশ, যেখানে একজন শান্তি পুরস্কার পাওয়া একজন মানুষ যে সবাইকে প্রলুব্ধ করেছিলেন মরীচিকার মতো, অন্ধকার আলোর কথা বলে অন্ধকারে নিয়ে এসেছে আজকের বাংলাদেশকে। তো সেই বাংলাদেশ আজকে আমার বাংলাদেশ কিনা সেটাও তো বুঝতে পারছি না। এই বাংলাদেশের কোনো কিছু আমার না। এই বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই যে একটা অন্ধকারের ভেতর আমরা ঢুকে যাচ্ছি, একটা গহ্বরের ভেতর নিমজ্জিত হচ্ছি, এটা এখন সবাইকে ভাবতে হবে। এটা শুধু এককভাবে রাজনীতিবিদরা ভাবলেও হবে না। এখন এমন একটা গভীর সমুদ্রে আমরা তলিয়ে যাচ্ছি, সবাইকে ভাবতে হবে। এবং আমাদের সাথে আমাদের ভাইদেরকে লাগবে, আমাদের পিতাকে লাগবে, আমাদের চাচা মামা সবাইকে লাগবে। এটা একটা পারিবারিক যুদ্ধে পরিণত হচ্ছে। নারী যখন অসম্মানিত হয় তখন পুরো পরিবার অসম্মানিত হয়। ধরেন একটা পরিবারে একটা ছেলের মাথা ফেটে গেল বা হাত পা কেটে গেল, পরিবার কিন্তু দুঃখ পাবে। কিন্তু একটা নারী যদি শ্লীলতাহানির শিকার হয়, পুরো পরিবার কিন্তু একদম অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। মানে এটা হচ্ছে আমাদের সোসাইটির একটা দৃষ্টিভঙ্গি, যার ফলে মেয়েদেরকে নিয়ে অনেক সেন্সিটিভ ইস্যু তৈরি হয়। তো সেই জায়গা থেকে কিন্তু ভেঙে বাংলাদেশ কিন্তু মুক্ত জায়গায় চলে আসছিল, যে আমাদের মেয়েরা কেউ তার সাথে খারাপ আচরণ করলে কিন্তু আমরা দেখছিলাম যে আন্দোলন তৈরি হচ্ছিল এবং মেয়ের পরিবার থানায় যাচ্ছিল, আইনের আশ্রয় নিচ্ছিল, মুক্তভাবে বলতে পারছিল যে আমার মেয়ের সাথে এটা ঘটেছে বা আমার বোনের সাথে এটা ঘটেছে। তো আমরা কিন্তু ওইরকম একটা আলোর জায়গায় গিয়েছিলাম। এখন সেটা পাল্টে যাচ্ছে এবং আজকের এই নারীর শাড়িটা যখন খুলে পড়ে যাচ্ছিল নিচে, তখন কিন্তু বলতে দ্বিধা নেই, আমার মনে হচ্ছিল যে মানে আমার শরীরের কাপড়টা আছে কি। আমার ধারণা যে আমাদের যে ভাইরা আজকে দৃশ্য দেখছে তাদেরও একই জিনিস মনে হওয়ার কথা। মানে যদি বিবেক থাকে তারও মনে হতে পারে যে তার শরীরের পোশাকটা আছে কিনা বা তার বাড়ির মেয়েদের পোশাকটা গায়ে আছে কিনা। এটা একটা প্রতীকী যে ওরা চাইলে এটা পারে, ওরা চাইলে রোকেয়া হলে ঢুকে যেতে পারে, ওরা চাইলে শামসুন্নাহর হলে ঢুকে যেতে পারে, ওরা চাইলে এগুলো পারে। এই যে প্রতীকী একটা হুমকি আমাদেরকে দিয়ে দেওয়া হলো, এটা মনে হয় লাস্ট ওয়ার্নিং। কারণ আমরা 10ই নভেম্বর দেখি, অন্যান্য সময় দেখেছি পুরুষরা পেটাতে পেটাতে কাপড় ছিঁড়ে ফেলছে,